আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর জিমস্টেক ইন্টারন্যাশনাল। আজ অনুষ্ঠানের ৭ম পর্ব। আজকের আলোচ্য বিষয় কুরবানির প্রস্তুতি, সুস্থ পশুই নিরাপদ মাংসের মূল। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে প্রথমে রয়েছেন ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম, পরিচালক প্রাণী সম্পদ ঔষধাগার, প্রাণী সম্পদ অধিদপ্তর, এবং এরপরে আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রাণী সম্পদ বিভাগ এবং সদস্য পরিচালক, পরিকল্পনা মূল্যায়ন বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। শুরুতে আমি ডক্টর শাহিনুর আলম আপনার কাছে জানতে চাই যে আমাদের সামনে কুরবানির ঈদ। তো আমাদের প্রাণী বা পশু যেগুলো কুরবানি দিব সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কনসার্ন বেশি, বা আমাদের দর্শক যারা আছে তাদেরও। তো আসলে সুস্থ পশু বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি জনগুরুত্ব সম্পন্ন এ ধরনের একটি প্রোগ্রাম আয়োজনের জন্য বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি খুব চমৎকার একটা বিষয় অবতারণা করেছেন। সামনে আমাদের পবিত্র ঈদ আসছে, যেটাকে আমরা কোরবানির ঈদ বলছি। এই ঈদের অন্যতম অনুষঙ্গ হলো পশু কোরবানি দেয়া, আর সেই পশুটি যেন সুস্থ হয়। আসলে সুস্থ পশু বলতে আমরা বুঝি যে সম্পূর্ণভাবে শারীরিক এবং আচরণগত দিক থেকে একটা স্বাভাবিক পশুকেই কিন্তু আমরা সুস্থ পশু বলি। এর আরও যদি আমরা অন্যভাবে বিষয়টাকে একটু অ্যাড্রেস করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে একটা গরু সুস্থতা বলতে আমরা তার শারীরিক দিক থেকে যদি একটু চিন্তা করি, তার সামনের দিকে যদি যাই, তার নাকের উপরের যে অংশটি আছে, যে জায়গায় লোমবিহীন যে জায়গাটা, এটাকে আমরা মাজল বলে থাকি। এই জায়গাটা কিন্তু বিন্দু বিন্দু ঘাম জমে থাকে। এটা কিন্তু একটা সুস্থতার লক্ষণ। তার শরীরের যে লোমগুলো আছে এগুলো মসৃণ হবে এবং সুন্দরভাবে থাকবে, সেটি একটা লক্ষণ। যদি আমরা দেখি তার শরীরে অস্বাভাবিক কোনো কিছু নেই, অর্থাৎ কোথাও ফোলা নেই, কোথাও অন্য কোনো বিষয় নেই, সেটি একটা সুস্থতার লক্ষণ। যদি আমরা দেখি যে তার নাক দিয়ে বা মুখ দিয়ে অস্বাভাবিক কোনো কিছু পড়ছে না, এটা হলো তার শারীরিক বিষয়। আবার যদি আমরা আচরণগত দিক দেখে দিই, তাহলেও কিন্তু বোঝা যায়। অর্থাৎ সে স্বাভাবিকভাবে নড়াচড়া করছে, তার সামনে যদি কোনো কিছু খাবার আমি ধরি, সে সেটাই তো খাবার জন্য চেষ্টা করবে এটা, এবং সে স্বাভাবিকভাবে পেশাব পায়খানা করবে, আর তার চলাফেরা অসঙ্গতি কোথাও থাকবে না। এই সকল বিষয়ই কিন্তু আসলে একটা সুস্থ পশুর লক্ষণ। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর রফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে আসলে কুরবানি আসলেই আমাদের সামনে একটা বিষয় চলে আসে, হৃষ্টপুষ্টকরণ, কিংবা কিভাবে মাংস বৃদ্ধি করা যায়, মানে এই ধরনের একটা বিষয় আসে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, কিংবা এই হৃষ্টপুষ্ট করার বিষয়ে নিরাপদ উপায়গুলো কি? তো ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেফ ফুড সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভিকে এরকম সময় উপযোগী এবং জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা উত্থাপনের জন্য। তো আসলে আমাদের এই যখন কুরবানির সময়টা আসে, তখন আমরা এই কথাটা খুব বেশি শুনে থাকি, পশু মোটা তাজাকরণ অথবা হৃষ্টপুষ্টকরণ। আসলে এটা আমাদের খুবই একটা বৈজ্ঞানিক একটা পন্থা। আমাদের বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে দেখা গিয়েছে আমরা 3 থেকে 4 মাস যদি আমরা প্রাকৃতিকভাবে এবং নিরাপদ উপায়ে যদি পশুকে খাওয়ানো যায়, তাহলে কিন্তু সে একটা মোটা তাজা বা হৃষ্টপুষ্ট হয়ে থাকে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হয়, সাধারণত খামার দিকে তার পরিমিত খাবার, যেটা নিউট্রিশিয়াস ফুড, যেটা, তারপরে পরিষ্কার পানি, তারপরে তার যেখানে সে থাকবে বাসস্থানটা পরিষ্কার হবে, খোলামেলা থাকবে, আলো বাতাসের প্রবাহ থাকবে। এইভাবে যদি একটা পশুকে লালন পালন করা যায়, তাহলে সেই পশুটা কিন্তু হৃষ্টপুষ্ট হবে প্রাকৃতিকভাবে। এবং এই মাংসটা যেটা আমরা পাবো আর কি কুরবানি করার পরে, সেটা কিন্তু একটা নিরাপদ মাংস হিসেবে আমরা কনজিউম করতে পারবো, খেতে পারবো। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। ডক্টর শাহিনুর আলম, আপনার কাছে আবারও জানতে চাই যে আপনি বলছিলেন
যে মানে পশু মানে সুস্থ পশু কীরকম দেখতে, কিন্তু এর সাথে তার স্বাস্থ্যের বিষয় একটা আছে, যে আমরা স্বাস্থ্যগত বিষয়গুলো পরীক্ষা করার কোনো জরুরি বিষয় আছে কিনা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে দেখুন, একটা পশুকে আমরা বিক্রি করি বা ক্রয় করি, তার পূর্বে কিন্তু পরীক্ষাটা অত্যন্ত জরুরি। আমি যদি কোরবানির উপলক্ষ হিসাবে এটা বলি, তাহলে তো বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ধর্মীয় দিক থেকে একটা পশু সুস্থ সবল নিরোগ এবং ত্রুটিমুক্ত গরু পশু কোরবানি দেয়া কিন্তু এটা ওয়াজিব। এটা হলো Right. আমাদের ধর্মীয় দিক। কারণ এ থেকে আমরা ইসলাম ধর্ম কিন্তু সবসময় কোয়ালিটি এবং সেফ জিনিসটাকে অ্যাড্রেস করে। তার একটা বিষয় হলো যে নিরোগ পশু থেকে আমরা ভালো মানের মাংস পাবো এবং এখান থেকে জনস্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না। রাইট। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো যে আমরা পরীক্ষা করবো এই জন্যই যে এই জনস্বাস্থ্যের একটা বিষয় আছে। কিছু কিছু অসুখ আছে, কিছু কিছু রোগ আছে যেটা পশু থেকে মানুষে এবং মানুষ থেকে পশুতে সংক্রমিত হতে পারে, জেনেটিক ডিজিজ, যেটাকে আমরা জেনেটিক ডিজিজ বলি। তো এই ডিজিজগুলো আপনারা জানেন যে পৃথিবীতে যত বেশি এই যে ইনফেকশাস ডিজিজ বা জেনেটিক ডিজিজ আছে, 60 থেকে 70 ভাগই কিন্তু দেখা যায় পশু থেকে মানুষে সংক্রমিত হতে পারে। তো আমরা যদি কোরবানির আগে এই পশুগুলোকে যদি আমি পরীক্ষা করে নিই, তাহলে সেই ঝুঁকি আমার কমবে। তৃতীয়ত, অর্থনৈতিক একটা বিষয় আছে। আপনি অনেক টাকা দিয়ে একটা পশু কিনে নিলেন বা পশু লালন পালন করছেন বা বিক্রয়ের সময় যাচ্ছেন, সেটা যদি সঠিক পরীক্ষা না করেন, তাহলে চিকিৎসা ব্যয় আপনার একটা অর্থনৈতিক ক্ষতি হতে পারে, কিংবা আল্লাহ না করুক অস্বাভাবিকভাবে পশুর মৃত্যুও তো হতে পারে। তাহলে আমরা সমস্ত বিনিয়োগটা কিন্তু আপনার নষ্ট হয়ে গেল। সেই জন্য পরীক্ষা জরুরি। আরও একটা বিষয় আছে, এই অসুস্থ পশুটাই যদি আপনার বাড়িতে যায় কিংবা হাটে আসে, তাহলে একটা পশুই সমস্ত জায়গায় এই রোগটা ছড়িয়ে দিতে পারে। এবং আমাদের কোরবানির সময়টা দেখা যায় যে সারা দেশে কিন্তু এই পশুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। তাহলে ফলে এই রোগটা কিন্তু বিস্তার লাভের একটা সুযোগ থাকে। সেই জন্যই একজন ভেটেরিনারিয়ানের মাধ্যমে এই পশুগুলোকে পরীক্ষা করা অত্যন্ত জরুরি। জি ধন্যবাদ। চমৎকার। আমাদের দর্শকরা মনে হয় এই বিষয়ে সতর্ক থাকবেন। তো আরেকটি প্রশ্ন, যে কোন কোন রোগ কুরবানির পশুর ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন আপনি? আসলে গবাদি পশুর মধ্যে যদি আমি বলি যে ঝুঁকিপূর্ণ রোগের তালিকায় অনেকগুলোই আছে, তার মধ্যে বর্তমানে বাংলাদেশে জলবায়ুর পরিবর্তনের কারণে বেশ কিছু রোগের ঝুঁকি কিন্তু বেড়ে গেছে। এর মধ্যে অন্যতম একটি রোগ হলো যেটাকে আমরা লাম্পি স্কিন ডিজিজ বলি, একটা খুরা রোগ বলি, অ্যানথ্রাক্স আছে, কোনো সময় ব্রুসেলোসিস আছে, এবং ছাগল ভেড়ার পিপিআর রোগ আছে। কোনো সময় দেখা যায় কিছু কিছু পরজীবী দ্বারা রোগও কিন্তু আছে। এই রোগগুলি কিন্তু বেশি আমি মনে করি ঝুঁকিপূর্ণ। এই জন্যেই যে একটা লাম্পি স্কিন ডিজিজের কথাই যদি বলি, এই রোগটা হলে গরুর যেমন কাঙ্ক্ষিত ওজন আসবে না, তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়, একদিকে চামড়ার যেমন গুণগত মান নষ্ট হয়ে যায়, তেমনি এখান থেকে আমরা কোয়ালিটি মাংস পাবো না। যদিও এই রোগটি পশু থেকে মানুষে সংক্রমিত হয় না, তথাপি অর্থনৈতিক ক্ষতি পরিমাণ অনেক বেশি। সেজন্য এই রোগটি ঝুঁকিপূর্ণ আমি মনে করি। পাশাপাশি আমরা খুরা রোগের কথাও যদি বলি, এই খুরা রোগটা কিন্তু দ্রুত সংক্রমিত হয়। এই দ্রুত সংক্রমিত হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে, অনেক ক্ষতি সাধন করতে পারে। সেজন্য সেটিও আমাদের ঝুঁকিপূর্ণ। আমাদের ব্রুসেলোসিস এই রোগটি কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ, কারণ এই রোগটি আপনি জানেন যে এটা পশু থেকে মানুষে সংক্রমিত হতে পারে। সো এই বিষয়গুলো অ্যাড্রেস করে খামারি ভাই তাদেরকে আমি অনুরোধ করব যেন গরু যখন লালন পালন করবেন এই কোরবানির উদ্দেশ্যে, তার পূর্বেই এ সকল টিকা আমাদের নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে পাওয়া যায়, সেখানে যোগাযোগ করে টিকাগুলো আপনারা নিশ্চিত করবেন, তাহলেই কিন্তু রোগগুলো থেকে মুক্ত থাকতে পারবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবার। ডক্টর রফিকুল ইসলাম, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কী ধরনের খাবার দেওয়া উচিত? নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পশুর কী ধরনের খাবার দেওয়া উচিত বলে মনে করেন আপনি? তো আসলে আমাদের যেটা আমরা বলতেছি, কুরবানি পশুটা অবশ্যই সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে, তাহলে আমরা একটা নিরাপদ মাংস পাবো। তো এখন সুস্বাস্থ্য এবং নিরাপদ মাংস পেতে গেলে তাকে অবশ্যই নিরাপদ খাদ্য দিতে হবে। নর্মালি আমরা যেটা করে থাকি, গবাদি পশুকে নর্মালি আমরা ঘাস, তারপর হচ্ছে গম, ভুট্টা এগুলো ভাঙা, তারপরে ধানের কোড়া, এগুলোর সংমিশ্রণে আমরা একটা পুষ্টি সমৃদ্ধ একটা খাবার তাকে ভিটামিন মিনারেলস এর সাথে যোগ করতে হবে। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিষ্কার পানি। আমরা যে ধরনের পানি খাই সেটা অবশ্যই বিশুদ্ধ পানি, এটা অবশ্যই গরুকে দিতে হবে, না হলে এই পানির মাধ্যমে অনেক রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে।
সুতরাং আমাকে এই নিরাপদ পশুর নিশ্চিত করতে হলে আমাকে নিরাপদ খাদ্যের পাশাপাশি নিরাপদ পানি, পাশাপাশি ভিটামিন মিনারেলস যেগুলো আছে, ছত্রাকমুক্ত খাবার, ছত্রাকমুক্ত খাবার, এবং এই পুরনো খাবার তাকে কখনোই দেওয়া যাবে না। কারণ বেশি দিয়ে যে এখন বর্ষার সিজন, কোনো খাবার যদি আমি কিছুদিন রেখে দেখে ছত্রাক জন্মাবে। সুতরাং এই ধরনের খাবারগুলো তার জন্য খুবই ক্ষতিকর হবে। সবসময় বাজার থেকে নতুন কেনা খাবার আমার এই গবাদি পশুকে দিতে হবে। জি ধন্যবাদ। মানে সঠিক খাদ্য ব্যবস্থাপনা পশুর স্বাস্থ্য ভালো রাখে এবং মাংসের গুণগত মান বৃদ্ধিতেও এটা সহায়ক। জি ধন্যবাদ। আমাদের আরেকটি প্রশ্ন আপনার কাছে, খামারের পরিবেশ কেমন হওয়া উচিত? খামারের পরিবেশটা কেমন হওয়া উচিত এই নিরাপদ বা সুস্থ পশুর ক্ষেত্রে? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা জানি যে এখন ইদানিং খামারই কিন্তু বাড়ছে। আমাদের কিন্তু দুই ধরনের খামার আছে, একটা ডেইরি দুধের জন্য, আরেকটা হচ্ছে আমাদের এই বিফের জন্য, বা যেটা মোটা তাজাকরণ বলে। তো আমাদের এইটা প্রথমে কিন্তু বলেছিলাম যে আমরা 4 মাস প্যাকেজ আমাদের আছে, সায়েন্টিফিক প্যাকেজ, এই অনুযায়ী করতে হবে। তো যারা আমরা এই বিফটা করতে যাব, তখন আমাদের খামারটাকে কিন্তু আগের থেকে প্ল্যান করতে হবে, এবং এই খামারটা হতে হবে পূর্ব পশ্চিমে হতে হবে, কারণ উত্তর দক্ষিণে বাতাস যেন চলাচল করতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর সাথে সাথে আমাদের যেটা করতে হবে, এই খামারে সবসময় শুকনো রাখতে হবে। তার যে প্রস্রাব পায়খানা যেগুলো পড়ছে, সেগুলো সাথে সাথে পরিষ্কার করে পানি দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। সে যেখানে শুবে বা বসবে সেই জায়গাটা সবসময় শুকনো রাখতে হবে, কারণ অনেক রোগ জীবাণু কিন্তু যেখানে সে শুবে বসবে, গোবরের মধ্যে যে শুয়ে থাকে, প্রস্রাব হয়, তাহলে কিন্তু অনেক রোগ জীবাণু, স্কিন ডিজিজ, অনেক কিছু হতে পারে। সুতরাং খামারটা সবসময় ঝকঝকে তক্তে পরিষ্কার থাকবে এবং আলো বাতাস যুক্ত থাকতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে তার শেডটা ভালো হতে হবে, টেম্পারেচারটাকে আমাকে মেনটেন করতে হবে। জি জি ধন্যবাদ আপনাকে। ডক্টর শাহিনুর আলম, আপনার কাছে জানতে চাইব যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে কি সতর্কতা প্রয়োজন আছে? কারণ একটা গরু বা একটা পশু অনেক বড় হয়, আমাদের চিকিৎসা দিতেই হয়, সেই বিষয়টা যদি একটু বলেন। খুবই সময় উপযোগী একটা বিষয় অবতারণা করেছেন। আসলে অ্যান্টিবায়োটিক বর্তমানে আমরা যদি বলি যে এটি লক্ষ কোটি মানুষের একসময় কিন্তু এটা আবিষ্কারের পর থেকে মানুষের জীবন বাঁচিয়েছে। আজকে সেই অ্যান্টিবায়োটিকই কিন্তু লক্ষ কোটি মানুষের প্রাণ সংহারের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এখন আমরা যেটাকে বলি সাইলেন্ট প্যান্ডেমিক বা নীরব এক মহামারী কিন্তু চলছে। সেজন্য অ্যান্টিবায়োটিক ব্যবহারে আমাদের একেবারেই অধিকতর সতর্ক হওয়া অত্যন্ত প্রয়োজন। এটি আর কালক্ষেপের নয়, এখন থেকেই আমাদের প্রয়োজন। আমি যদি বলি যে আমাদের খামারি ভাই বা আমরা যারা আছি মাঠ পর্যায়ে যারা গরু লালন পালন করছেন, হাঁস মুরগি লালন পালন করছেন, সবার উদ্দেশ্যেই বলতে চাই, আপনারা নিজেরা কখনো বাজার থেকে অ্যান্টিবায়োটিক কিনে পশুকে খাওয়াবেন না বা প্রয়োগ করবেন না। আপনারা কখনোই অ্যান্টিবায়োটিকের কোনো ডক্টরসের বা ভেটেরিনারিয়ানের পরামর্শ ছাড়া দেবেন না। অ্যান্টিবায়োটিকের যে ডোজে যে অ্যান্টিবায়োটিকটা একজন ডক্টর আপনাকে পরামর্শ দেয়, সে ডোজটা আপনি সম্পূর্ণ করুন। আপনি যে কয়দিন খাওয়াতে বলে সেই কয়দিন সেটি আপনি খাওয়ান। আবার পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে আপনার উইথড্রয়াল পিরিয়ড যেটা আমরা বলি, অর্থাৎ যে বিক্রির পূর্বে এটি যে কয়দিন নিষিদ্ধ করা হয়েছে সে কয়দিন আপনি খাওয়াবেন না। এই দায়িত্ব শুধু তাদেরই নয়, প্রত্যেকটা মানুষের এই দায়িত্ব কিন্তু বর্তায়। আমরা যদি ফার্মেসি ভাইদের বলি, আপনারা কোনোভাবেই, এটা আইনগতভাবেই নিষিদ্ধ রয়েছে যে আপনারা কোনো প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি করবেন না। এই দায়িত্বগুলো আমাদের সমন্বিত দায়িত্ব, একক দায়িত্ব নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমরা আশা করি খামারি ভাইরা সতর্ক থাকবেন নিজের স্বার্থে এবং জনস্বার্থে। আমি অনুরোধ করব এ বিষয়ে অধিকতর সতর্ক হবার জন্য। জি ধন্যবাদ আপনাকে। ডক্টর রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাইব যে রোগ প্রতিরোধে খামার মালিকের করণীয় কি হতে পারে? এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা গরু পালে, মানে আমাদের খামারি ভাইয়ের যারা আছে, অলরেডি আমাদের ডক্টর শাহিনুর আলম অলরেডি বলে ফেলেছেন যে কী কী মারাত্মক রোগগুলোর সম্মুখীন হয় বা আক্রান্ত হয় আমাদের গরুগুলো। তো আমাদের এই গরুগুলোকে এই খুরা রোগ, তারপরে এলএসডি, অ্যানথ্রাক্স, ব্রুসেলি, এগুলোর টিকা নিয়মিতভাবে দিতে হবে রোগমুক্ত রাখার জন্য। তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে পরজীবীর বিষয় বা কৃমি, যেটা এটারও 3-4 মাস পর পর খামারিকে অবশ্যই এই কৃমিনাশকটা গরুকে খাওয়াতে হবে। এর পাশাপাশি হচ্ছে যে আমার এই পরিবেশ যেটা, সেটা সুন্দর তো রাখতে হবে। খামারে যদি কোনো নতুন গরু আমি ঢুকাই বা বাজারে কিনে সে খামারে মোটা তাজা রাখতে চাই, তাকে 2 সপ্তাহ অবশ্যই কোয়ারেন্টাইনে রাখতে হবে, আলাদা রাখতে হবে, আলাদা রেখে তারপর মূল যে তার খামার আছে ওই গরুগুলোর সাথে একসাথে রাখতে হবে। সুতরাং এইভাবে যদি রাখা যায় এবং অসুস্থ হয়ে গেলে কোনো গরু, তাকে সাথে সাথে আলাদা রেখে তাকে চিকিৎসা দিতে হবে।
শুধু এইভাবে একটা খামার কিন্তু রোগমুক্ত একটা খামার আমরা গড়ে তুলতে পারি। জি, ধন্যবাদ। আমি ডক্টর শাহিনুর আলম আপনার কাছে জানতে চাইব যে টিকা, উনি বললেন অনেকগুলো রোগ টিকার কথা বলছেন। আসলে টিকা আমাদের প্রাণীকে সুস্থ রাখার অন্যতম প্রধান একটা উপায়। কি কি রোগের টিকাগুলো আমরা দিলে আমাদের পশু নিরাপদ থাকবে? ধন্যবাদ। আসলে সুস্থ পশুই হলো আমাদের নিরাপদ মাংসের কিন্তু একটা উৎস। তো সুস্থ নিশ্চিত করতে হলে প্রথম অনুষঙ্গই হলো টিকা প্রদান করা। গবাদি পশুকে টিকা প্রদান করতে হবে। তো আমাদের দেশে যে রোগগুলো সবচেয়ে বেশি খামারিরা এই রোগগুলো নিয়ে সমস্যায় থাকে, তার মধ্যে একটা খুরা রোগ আছে, আমি লাম্পি স্কিন ডিজিজের কথা বললাম, অ্যানথ্রাক্সের কথা বললাম, ব্ল্যাক কোয়াটার ডিজিজ আছে, এরকম পিপিআর রোগ আছে, হেমোরেজিক সেপ্টিসেমিয়া বা গলাফোলা রোগ আছে। এই ধরনের কিছু রোগ কিন্তু আমাদের প্রাণী সম্পদে আছে। এই রোগের টিকাগুলো আমাদের দেশে কিন্তু একেবারে সহজলভ্য এবং সহজপ্রাপ্য। এগুলো আমাদের নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে কিন্তু এটা পাওয়া যায়। সেখানে আমি যে মনে করি যে খামারি ভাইয়েরা এই রোগের টিকাগুলো দেবার জন্য, তার পশুটাকে সুস্থ রাখবার জন্য নিশ্চয়ই হসপিটালে যাবেন এবং টিকাগুলো নিশ্চিত করবেন। কারণ একটা কথা মনে রাখবেন যে টিকা প্রদান করা সেই খামারিটাও কিন্তু একজন, যে যারা করেন বা নিয়মিত কাজটি করেন, নিঃসন্দেহে তাকে আমি বলতে পারি সচেতন একজন নাগরিক, সচেতন একজন মানুষ, স্মার্ট একজন খামারি। অর্থাৎ খামারের যদি আপনি রোগ নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি খামারের ক্ষতি কমাতে পারবেন, জি, অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন। জি, আমরা যে অ্যানথ্রাক্সের কথা শুনি বা টিউবারকুলোসিস, রেবিস, এই বিষয়গুলো সম্পর্কে মানে আমরা কিভাবে খামারিদেরকে সতর্ক করতে পারি? অ্যানথ্রাক্সের যে বিষয়টি, এই রোগটি আমাদের অতি মারাত্মক একটি রোগ। এটি হলে আসলে অনেক সময় দেখা যায় যে গবাদি পশু লক্ষণ প্রকাশের পূর্বেই কিন্তু মৃত্যুবরণ করে। তবে যারা ক্রেতা ভাই বা পশুর হাটে যারা কিনতে আসবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অযথা আতঙ্কিত হবেন না, কারণ এ ধরনের আক্রান্ত পশু হাট পর্যন্ত আসলে আসতেই পারে না। সুতরাং অ্যানথ্রাক্স নিয়ে আপনার বিচলিত হবার কারণ নেই। তবে হ্যাঁ, এর ক্ষতি পোষানোর জন্য খামারি ভাইরা অবশ্যই এর টিকা দিবেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করবেন। পাশাপাশি এই যে ব্রুসেলা বলি বা অন্যান্য যে টিবি আছে, এগুলো স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে। আপনারা নিকটস্থ প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে নিয়মিত এই টিকাগুলো প্রয়োগ করে নেবেন। তাতেই আমরা আমাদের গবাদি পশুকে সুস্থ রাখতে পারবো এবং জনস্বাস্থ্যের আমরা সুস্থতা নিশ্চিত করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আপনাকে করব যে পরিবহন ও হাটে পশু আনার সময় এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি কি বিষয় খেয়াল রাখা উচিত? আসলে এটা আমি মনে করি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবহন, একটা পশু দেখেন যে সারা বাংলাদেশে এই কোরবানির সময় কিন্তু অনেক পশু দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। সেজন্য এই জায়গাটা সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। এটি কয়েকটি সেগমেন্টে আমরা আলোচনাটা করতে পারি। একটা হতে পারে যে পরিবহন, যে পরিবহনে আপনি পশুটি পরিবহন করবেন সেটাতে কিন্তু অনেক জীবাণু থাকতে পারে। আপনি সুস্থ একটা পশু নিয়ে যাবেন কিন্তু আপনি অসুস্থ হয়ে যেতে পারে। সুতরাং পরিবহনটিও আপনার জীবাণুমুক্ত করা উচিত। যে পরিবহনে আপনি গবাদি পশুটা তুলতেছেন সেখানে কিন্তু অনেক সময় এটা স্লিপ করতে পারে, গরুটা পড়ে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, আপনার ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য সেই জায়গায় আমরা খড় বলি, বিচালি বলি বা সর্ট বলি, বিছিয়ে দেওয়া উচিত। আরেকটা বিষয় হলো, যখন পরিবহন করবেন সে সময় গাদাগাদিভাবে পশুকে বাঁধবেন না, যাতে ঠিকমতো চলাফেরা, তার শ্বাস প্রশ্বাস নিতে পারে, বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে পারে, এটা নিশ্চিত করতে হবে। আপনি জানেন আমাদের প্রাণী কল্যাণ একটা আইন আছে। এই আইনে পশুর প্রতি নিষ্ঠুরতা কিন্তু আইনগত দণ্ডনীয় অপরাধ। সুতরাং পরিবহনের সময় আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন এর প্রতি যেন নিষ্ঠুর বা অমানবিক আচরণ আমরা না করি। আমরা এই আইন অনুযায়ী প্রতি 3-4 ঘন্টা পর পর পশুকে কিন্তু পরিবহনের সময় বিশ্রাম দিতে হয়। রাইট, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং তার পর্যাপ্ত পানি দিতে হয়। এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। আপনি পাশাপাশি অনেক সময় দেখবেন যে এই সময় অনেকেই অতি লোভের কারণে বা লাভের কারণে বাসের মধ্যে যে লকারে ছোট প্রাণী, বিশেষ করে ছাগল ভেড়া কিন্তু পরিবহন করে। এটা অত্যন্ত অমানবিক এবং এটা শাস্তিযোগ্য অপরাধ। আমি অনুরোধ করব এ ধরনের অমানবিক কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। জি, চমৎকার বলেছেন, ধন্যবাদ আপনাকে। ডক্টর রফিকুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে পশু কেনার সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত? আমি পশু কিনতে যাব, কেনার সময় আমি পশু কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে আমাকে ক্রেতা হিসেবে?
তো এটা তো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, যে আমি একটা সুস্থ পশু কিভাবে কিনবো সেই জিনিসটা, বিষয়টা জানা। আসলে এই বিষয়টা হচ্ছে, একটা সুস্থ পশু আমাদের কিছু লক্ষণ আছে। যেমন হচ্ছে সে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে, সে খুব সজাগ থাকবে, তার চোখ সজাগ থাকবে, সে কান নাড়াবে, লেজ কিন্তু কন্টিনিউয়াস সে নাড়াতে থাকে। তারপর হচ্ছে সামনের যে অংশটা থাকে এটা ফুটা ফুটা বিন্দু বিন্দু পানি থাকবে। তারপর হচ্ছে তার নাক দিয়ে বা মুখ দিয়ে কোনো অস্বাভাবিক কোনো কিছু তরল নির্গত হবে না। তারপর হচ্ছে তার যে জাবর কাটা বিষয়টা, আপনারা জানেন যে এটা সবসময় জাবর কাটে, শুধু একটা সুস্থ পশু কিন্তু সবসময় জাবর কাটতে থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এইগুলো দেখে হচ্ছে আমাকে গবাদি পশুটা প্রাইমারি নিশ্চিত হতে হবে। আর আরেকটা ছোটোখাটো দু একটা পয়েন্ট আছে, যেমন আমি যদি গরুর কানটাকে হাত দিয়ে ধরি, এখানে যদি টেম্পারেচার সে জ্বরে আক্রান্ত কিনা এটা কিন্তু বোঝা যায়। ফিল করতে পারবেন আপনি, হাতে আপনার কিন্তু টেম্পারেচারটা বেশি হবে। এবং কিছু কিছু রোগ আছে, যেমন ওই যে খুরা রোগ যেটা বললাম, এখানে কিন্তু দুই খুরের মাঝখানে সাধারণত ঘা হয়ে থাকে। এইটা কিন্তু আমরা সাধারণত যারা ক্রেতা সাধারণত জানি না, কিন্তু দেখবেন অনেক সময় মাছি ঘোরাঘুরি করতেছে, তার মানে ওই ঘার মধ্যে বসার জন্য মাছিটা বসার জি, চেষ্টা করছে। তো সুতরাং আমাকে এমন গরু কিনতে হবে যেটা খুব স্বাভাবিক আচরণ করছে, কোনো অস্বাভাবিক এবং শরীরে কোনো ধরনের ক্ষত নেই, এবং আচ্ছা, না বুঝতে কোনো পারছি। কিছু আমি করছে না। আমি এর সাথে ছোট্ট একটা প্রশ্ন আরেকটা করি, বয়সের বিষয়টা তো আমাদের বিবেচনায় করতে হবে। Right. বয়সটা কিভাবে জানবো? না, বয়সটা সাধারণত আমরা যেটা করি, খামারিদের জিজ্ঞেস করি আমরা অনেক সময় যে কত বয়সের গরু, দাঁতের সেটা বলে। সাথে কোনো দাঁতের সাথে রিলেশন আছে। সাধারণত 2 দাঁত হলে তারপর আমরা এটা বলি যে আমরা একটা ম্যাচিউর, মানে কুরবানির উপযোগী গরু। সুতরাং যারা গরু কিনবেন এই জিনিসটা একটু, দাঁতের বিষয়টা একটু খেয়াল করে তারপরে নির্দিষ্ট ম্যাচিউর গরুটা কেনার চেষ্টা করবেন। জি, নিশ্চয়ই আমাদের মানে ক্রেতাগণ এই বিষয়ে সতর্ক থাকবেন। তো আমরা মানে আরেকটা প্রশ্ন আপনাকে করব, যেটা অলরেডি ইতিমধ্যে কিছুটা আলোচনা হয়ে গেছে, যে আসলে হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে কিছু বিষয় আমরা শুনে থাকি, এবং কুরবানির ঈদ আসলেই কিন্তু এই ধরনের ভুল তথ্য, প্রোপাগান্ডা বা মিথ বেড়ে যায়। তো এই বিষয়ে যদি আপনার কিছু বলার থাকে, যে স্টেরয়েড বা হরমোন এই জাতীয় কোনো কিছু দিয়ে কি আসলে এগুলো হচ্ছে? আসলে প্রশ্নটা ইদানিং যে কুরবানির আগ মুহূর্তে কিন্তু এসে এই প্রশ্নগুলো আমরা দেখি, পত্রপত্রিকা অনেক সময় আসছে যে স্টেরয়েড বা ইনজেকশন দিয়ে বা ট্যাবলেট খাওয়ায় গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। আসলে একটা জিনিস বিষয়, এখন বর্তমান যে অবস্থাটা আমাদের পানি সম্পদ অধিদপ্তরে, জানেন যে খামারগুলো আছে বেশিরভাগ কিন্তু রেজিস্টার্ড এই আমাদের পানি সম্পদ। সুতরাং এই উপজেলা হোক যেখানে হোক, তারা কিন্তু আমাদের যে ভেটেরিনারিয়ান যারা আছে ফিল্ড লেভেলে, তারা কিন্তু সব খামারে অবজারভেশন করে। শুধু এই সুযোগটা খুবই কম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা এটা মানে ফরিয়া অল্প সময়ের জন্য বেশি লাভ করতে চায়, কিছু কিছু ক্ষেত্রে এটা মানে সেটা 1%ও হবে না, এই ধরনের কিছু কিছু কাজ করে থাকে, যেটা কিন্তু আবার সহজে আমরা বুঝতেও পারি। যেমন একটা সাধারণ উদাহরণ, আপনি যদি রানের মাংসে, পিছনের রানের মাংসে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চাপ দেন, যদি ওই ধরনের কেস হয়, তাহলে কিন্তু মাংসটা সাথে সে উঠে আসবে না, সে বসে থাকবে। আর যদি স্বাভাবিক পশু হয়, আপনি চাপ দিবেন, সাথে মাংসটা ব্যাক করবে। সুতরাং এই ধরনের এটা আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি, এবং এই সংখ্যাটা খুবই খুবই কম। সুতরাং এটা আমাদের আতঙ্কিত কারণ নেই। জি, আমার মনে হয় যে আমাদের ক্রেতাগণ এই বিষয়ে সতর্ক থাকবেন। আরেকটা প্রশ্ন জনাব শাহিনুর আলম আপনার কাছে করব, যে অসুস্থ পশু মানে হাটে হঠাৎ পশু অসুস্থ হলে করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ। আসলে হাটে পশু অসুস্থ হতেই পারে, তো এক্ষেত্রে করণীয় আমরা বলতে পারি এভাবে, যে হাটে পশু আনার পর অসুস্থ হলে আমাদের দেশের আসলে অনেকগুলো সিস্টেম, এই জায়গাটাতে একটা পরিবর্তন আমি মনে করি দরকার। প্রত্যেকটা হাটে যদিও আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে সারা দেশে সকল কোরবানির হাটে, তো সেই হাটে কিন্তু একটা আইসোলেশন সেন্টার থাকা উচিত। যে আইসোলেশন সেন্টার যদি থাকে, তাহলে সেই অসুস্থ পশুকে কিন্তু সাথে সাথে আলাদা করা উচিত। হাটে অসুস্থ হলেও পশুটাকে আলাদা করে নিয়ে যাবে কোথায়? একটা আইসোলেশন সেন্টারে নিয়ে যাবে। সেটা যদি থাকে, দ্রুত আমার ভেটেরিনারি মেডিকেলের টিম সেখানে কিন্তু সেটাকে প্রোভাইড করতে পারবে। যদি সেই ব্যবস্থা নাও থাকে, তবু আমি অনুরোধ করব প্রথমে এটাকে আলাদা করুন, তারপর সে আমাদের ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিন। আচ্ছা, কুরবানির হাটে আমাদের ভেটেরিনারি টিম কি থাকে? হ্যাঁ, আমাদের প্রতি বছরই প্রত্যেকটা পশু কোরবানির হাটে কিন্তু ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করে, এবং তারা চমৎকারভাবে সারা দেশেই কিন্তু এই সার্ভিসটি দিয়ে থাকে। এবারেও সারা দেশে আমাদের পর্যাপ্ত সংখ্যক ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর রফিকুল ইসলাম আপনাকে সংক্ষেপে বলতে বলবো, যে কুরবানির আগে শেষ প্রস্তুতিতে কি কি করা উচিত আমাদের, সংক্ষেপে যদি বলেন।
আচ্ছা, আমাদের যে পশুটাকে আমরা কুরবানি দিব, তা কুরবানি সাধারণত আমরা সকালবেলা দিয়ে থাকি। তো সকালবেলায় যেটা হয়, মানে আমার রাত্রে থেকে আসলে খাবারটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু আমাকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে। পানি খাওয়ালে যেটা হবে, আমি জবাই করার পর আমার যে স্কিনটা বা চামড়াটা ছাড়ানো, এটা অনেক সহজ হয়ে যায়। এবং যেখানে আমি গবাদি পশুটাকে আমি কুরবানি দিব, সেই জায়গাটা অবশ্যই শুকনা এবং জীবাণুমুক্ত হতে হবে। তো প্রয়োজন হলে আমি জীবাণুর জায়গাটা পরিষ্কার করে নিব। তারপর হচ্ছে আমার আশেপাশে যা আনুষঙ্গিক জিনিসপত্র লাগে সেগুলো আমি রেখে দিব, এবং রক্তটা যেটা সেটা সাথে সাথে চলে যায়, জি, সেই ব্যবস্থাটাকে আমাকে রাখতে হবে। আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি, যে আমরা কি আগামী কুরবানির ঈদে আপনাদের দুজনকেই বলবো সুস্থ পশু পাওয়ার ক্ষেত্রে আশাবাদী? নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই আশাবাদী যে প্রাণী সম্পদ অধিদপ্তর, আমাদের খামারি ভাইয়েরা সবাই সম্মিলিতভাবে আমরা কাজ করছি। আমরা কোরবানির ঈদে নিঃসন্দেহে একটা সুস্থ সবল পশু আমরা পবিত্র উদ্দেশ্যে কোরবানি করতে পারবো। আমরা অবশ্যই এটা প্রত্যাশা করি। যে আপনি 10 সেকেন্ডে। আচ্ছা, আমরা অবশ্যই এটা আমরা নিশ্চিত যে আমাদের একটা যারা কুরবানি দিবেন তারা অবশ্যই একটা সুস্থ পশু এই কুরবানির হাট থেকে কিনতে পারবেন। আর আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো একটু মাথায় রেখে আপনি পশুটা ক্রয় করবেন। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাওয়ার আগে আবারও বলবো, কোনো গুজব, ভুল বা আংশিক ধারণা নয়। খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র ও বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। সকলেই সচেতন হন, নিরাপদ খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।